হ্যালো, আমি প্রতাপ। তো আজকে আমি সিআরই 2025 যেটা এইমস দিল্লি গতকাল নোটিফিকেশান বের করেছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে চাই। তো সিআরই মিনস কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025, যেটা এর আগেও দুবার হয়েছে। এটা 3 নম্বর টাইম বা 3 টাইমস আমাদের এই সিআরই আসতে আমরা দেখলাম, যেটা রিলিজ হয়েছে। তো এরপর আবারও সেটা হয়তো আগামীতেও আসতে পারে, বাট আজকে আমরা জেনারেলি বর্তমানে যে সিআরই সেটাকে নিয়ে আলোচনা করব। তো এবার যেহেতু আমি একটা ফার্মাসি থেকে ফার্মাসি কোর্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তাই আজকের সিগনিফিকেন্ট যে ডিসকাশন এরিয়া সেটা কিন্তু ফার্মাসিস্ট নিয়েই থাকবে। ওকে, তো এবার এই যে ফার্মাসিস্টের পোস্ট বেরিয়েছে সিআরইতে, তো এই ফার্মাসিস্টের পোস্টে মাত্র 40 দিন সময়। আজ থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে একদম অ্যাপ্রক্সিমেট 40 দিন সময় রয়েছে, কারণ 25শে আগস্ট বা 26শে আগস্টে পরীক্ষা হতে পারে। তো এই 25শে আগস্ট বা 26শে আগস্ট পরীক্ষার জন্য তাহলে আমাকে হাতে মাত্র 40 দিন। এই 40 দিন আমি ঠিক কীভাবে প্রিপেয়ার করব এবং কীভাবে প্রিপেয়ার করলে আমি অ্যাকচুয়াল আমার সাকসেস বা জার্নিতে পৌঁছতে পারবো আমার ডেস্টিনেশানে, সেটা কিন্তু আমাদের ভীষণ আগে একটা রোড ম্যাপ তৈরি করে নেওয়া ভীষণই প্রয়োজন। আদারওয়াইজ আমরা কোনো প্ল্যান মাফিক ছাড়া কোনো একটা ডেস্টিনেশন বা জার্নিতে রান করতে পারবো না। ওকে, তো এবার যেটা ডিসকাশন এরিয়া, যে আমি ফর্ম ফিল আপ করবো কি না, কাদের জন্য ফর্ম ফিল আপ করা উচিত আর কারা করতে পারবে না। দেখো, তোমার যদি ডিপ্লোমা বা বিফার্ম থাকে তাহলে তুমি এলিজিবল, ডিপ্লোমা থাকলেও এলিজিবল, বিফার্ম থাকলেও এলিজিবল। এবার হ্যাঁ, ইনস্টিটিউট অনুযায়ী প্রত্যেকের একটা আরআর হয়, মানে রিক্রুটমেন্ট রুলস। সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কি হয় না, সেখানে একটা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া সেখানে অলরেডি আগে থেকে তৈরি করা আছে। তো ডিপ্লোমার ক্ষেত্রে কি হয় না, তারা সমস্ত এইমস এবং ইএসআইসি বা জিপমার্ট সব কিছুতে এলিজিবল, বাট যারা বিফার্ম তারা অনলি ইএসআইসির জন্য এলিজিবল আর এইমস দিল্লির জন্য। কিন্তু যেহেতু এইমস দিল্লি বার হয়নি, এইমস দিল্লি হয়তো এক্সাম কন্ডাক্ট করাচ্ছে, বাট এইমস দিল্লির হসপিটালের জন্য কোনো ভ্যাকান্সি ফার্মাসিস্টের আসেনি। তো তাই এখন শুধুমাত্র বিফার্মরা ইএসআইসিতেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এবার এই যে ইএসআইসিতে অ্যাপ্লাই করবে বা এইমসে অ্যাপ্লাই করবে, এই দুটো ইনস্টিটিউটেই কি হয় না, পরীক্ষা একটাই হবে, সেই একটা এক্সামের মাধ্যম দিয়ে তোমার কাউন্সিলিং হবে এবং তারপরে সিলেকশন প্রসেস হবে। ওকে, তো এই ব্যাপারগুলো খুবই কমন ব্যাপার বা বেসিক ব্যাপার। এই ব্যাপারগুলো নিয়ে অলরেডি আমরা সবাই জানি, যেহেতু এর আগে দুবার সিআরই হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি ফর্ম ফিল আপ করবো কি না, আমার কাছে কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও আমি করবো হ্যাঁ কি না। এই করব কি করব না সেটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার নিজস্ব কনফিডেন্সের উপর। প্রথমত 3000 টাকা ফর্ম ফিল আপ। এই 3000 টাকা ফর্ম ফিল আপে তুমি অবশ্যই এরকমটা করবে না যে হ্যাঁ আমার প্রিপারেশান নেই অথচ আমি একবার ফিল আপ করে একবার ট্রায়াল দিতে চাই বা জাস্ট অ্যাজ এ মক টেস্ট হিসাবে অ্যাপিয়ার হতে চাই। তো কেউ মক টেস্ট হিসাবে নিশ্চয়ই এটাকে অ্যাটেম্প্ট করার জন্য 3000 টাকা খরচ করবে না। তাহলে এই 3000 টাকা এত একটা হাই কস্ট অ্যামাউন্টকে পে করে পরীক্ষায় বসার জন্য কিছু ফ্যাক্টরকে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে কি হয় না, ডেভেলপ করে রাখতে হবে বা নিজে থেকে আগে নিজেকে কোশ্চেন করতে হবে যে 3000 টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ করাটা উচিত কি উচিত না। তাহলে কারা করবে? এই 40 দিনে সেই ছেলে বা সেই মেয়েটাই কিন্তু এই সাকসেস জার্নিতে পৌঁছতে পারবে যে অলরেডি একটা বেসিক পড়াশোনা বা বেসিক কনসিস্টেন্ট বজায় রেখেছে, যার কাছে পুরো আইডিয়া রয়েছে একটা ফার্মাসিস্টের এক্সামে কী কী কোশ্চেন আসতে পারে, কোথা থেকে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, সমস্ত ধারণা তার কাছে অলরেডি রয়েছে। এবং এই 40 দিনে সে সেই প্রিপারেশানটাকে জাস্ট কী করবে না, রিভিশন করবে। তার জন্য সিআরই বেস্ট। কিন্তু যারা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে চাইছে, জিরো লেভেল, হঠাৎ করে পাস আউট হয়েছে, হঠাৎ করে সার্টিফিকেট আছে এবং প্রথমেই সে সিআরই দিতে চাইছে, তাহলে আমি বলবো, কাউকে আমি ডিমোটিভেট করছি না, কিন্তু আমি বলবো তার ক্ষেত্রে এই জার্নি খুবই স্ট্রাগল বা তার ক্ষেত্রে খুবই একটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং সিচুয়েশান এই কারণে, কারণ এত কম সময় কেউ জিরো লেভেল থেকে একেবারে ফাইনাল লেভেল পর্যন্ত নিজেকে কী হবে না, এক্সাইটমেন্ট স্টেজ পর্যন্ত কিন্তু প্রপারলি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইট স্টেজে নিজেকে কনভার্ট করতে পারবে না। কারণ এই মাত্র 40 দিনে কারোরই রিভিশন ছাড়া জিরো থেকে শুরু করা পসিবল নয়। তো এবার তাহলে কি যারা নতুনভাবে এই প্রফেশনে আসতে চাইছে, যারা ফার্মাসিস্টের এক্সাম দিতে চাইছে, তাদের ফর্ম ফিল আপ করা উচিত না? অবশ্যই উচিত। কেউ যদি এরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে হ্যাঁ আমি ধীরে ধীরে এবারে এইমস থেকে শুরু করে রেলওয়ে বা আরও বিভিন্ন জায়গায় যেসব রিক্রুটমেন্ট বেরোবে সেগুলোতে আমি অ্যাপিয়ার হব এবং আমি খুবই একজন কনসিস্টেন্ট অ্যাসপিরেন্ট হয়ে উঠতে চাই,
তাহলে তার ক্ষেত্রে এই এইমসের এক্সাম দেওয়া উচিত। সে যদি ফ্রেশার্সও হয়, সে তার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, এক্সপিরিয়েন্স মানে আমি কর্মগত কোনো এক্সপিরিয়েন্স বলছি না, এক্সপিরিয়েন্স মিনস কম্পিটিটিভ এক্সামে বসার এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্স না থাকলেও সে অ্যাপিয়ার করতে পারে, কারণ সে অলরেডি এটার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। সে নিজেকে জাজ করতে চাইছে যে আমি কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি এবং আমাকে আরও কতটা ইমপ্রুভ করতে হবে। সেটা করার জন্য সে কিন্তু ফার্স্ট টাইম সিআইডিতে বসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো, যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে এবং তুমি শুধু রিভিশন করবে, তাহলে তার জন্য এই 40 দিন পারফেক্ট। প্রপারভাবে যদি কেউ রিভিশন করে উঠতে পারে এবং ফাইনাল এক্সাম দিতে পারে, তাহলে অবশ্যই সে সাকসেস পাবে। ওকে, তো এবার যেটা ব্যাপার, আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করলাম সেটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজি, যে আমরা কীভাবে পড়বো। তো স্ট্র্যাটেজি হচ্ছে যে ধরো তোমার অলরেডি সমস্ত সাবজেক্ট একটা নিজের একটা নোটস হোক বা কোনো মডিউলস হোক বা নিজের কোনো টেক্সট বই হোক, অবশ্যই তোমার কাছে সেগুলো রয়েছে, প্রেজেন্ট রয়েছে। এবার সেগুলোকে তোমায় কী করতে হবে না, একটা প্রপারলি টাইম বা রুটিন ফলো আপ করে সেগুলোকে প্রপারলি কী হবে না, রিভিশন দিতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো তুমি আজকে একটা মেজর আর মাইনরকে মিক্সিং করে পড়বে। যেমন তুমি হয়তো 4 ঘন্টা বা 5 ঘন্টার একটা শিডিউল বানিয়ে নিলে, শিডিউল বানিয়ে নেওয়ার পর সকালবেলা তুমি সিউটিক্স 1.5 ঘন্টা পড়লে এবং 45 মিনিট মাইনর সাবজেক্ট পড়লে। এরকম কম্বাইন করে তুমি সকালবেলা শিডিউলটাকে কমপ্লিট করলে। ওকে, ঠিক রাত্রিবেলা তো তাই, ওই সিউটিক্স 1 ঘন্টা আর হয়তো মাইনর সাবজেক্টটাকে যেটা সকালে পড়েছো সেটাকে জাস্ট 15 মিনিট একবার চোখ বুলিয়ে নিলে, বাকি টাইমটা কী করবে, এমসিকিউ সলভ করবে। এইভাবে কী হবে না, তুমি একটা সাবজেক্টকে কভার করে করে যাবে, তাহলে তোমার প্রত্যেকটা রিভিশন কমপ্লিট। ঠিক এক্সাম শিডিউলের 10 থেকে 12 দিন আগে তুমি মক টেস্ট দেওয়া শুরু করবে, মিনস ওভারঅল মক টেস্ট, সমস্ত সাবজেক্ট নিয়ে যে মক টেস্ট হয় সেই সাবজেক্ট অ্যাটেন্ড করা শুরু করবে। প্রিপারেশান তুমি হয়তো বেটার তৈরি করে ফেলেছো, কিন্তু মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মক টেস্ট দিলে কী হয় না, তুমি তোমার নিজের অ্যাকিউরেসি লেভেলকে বাড়াতে পারবে। কোনগুলো রিস্ক নেওয়া দরকার, কোনগুলোকে ছেড়ে দেওয়া দরকার, সেটার জন্য কিন্তু রয়েছে মক টেস্ট। তো তাই আলটিমেটলি তোমার সমস্ত প্রিপারেশান হয়ে যাওয়ার পর নিজেকে কী মানে এমসিকিউ সলভ করে ফেলার পর তারপরে কী হবে না, টেস্ট দিতে হবে। যে টেস্টের মাধ্যমে তুমি দেখতে পাবে যে তোমার কাট অফের কাছাকাছি কতটা স্কোর যাচ্ছে, বা কাট অফ ক্লিয়ার করার জন্য তোমাকে আর কোন কোন জায়গাগুলো তোমার ডেফিসিয়েন্সি রয়েছে সেগুলোকে তোমাকে ওই 10 দিনের মধ্যে যথা তাড়াতাড়ি সম্ভব সেটাকে তোমাকে ফুলফিল করে তুলতে হবে। আদারওয়াইজ তুমি ফাইনাল এক্সামে কিন্তু ওই জায়গা থেকে কোশ্চেন দিলে ফেসে যেতে পারো। তো এই সমস্ত একটা বেসিক স্ট্র্যাটেজি নিয়ে তোমরা শুরু করো, তারপরে আমি চেষ্টা করব ফার্দার আরও কোনো ভিডিও আনতে পারি কি না এবং প্রপার আরও কোনো অ্যানালিসিস তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি কি না। তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম। ওকে।